ভয়ানক এবং হাড়হীন করা, মৃতদেহ টুকরো করে ফ্রিজে লুকিয়ে রাখার মতো লোমহর্ষক হত্যাকাণ্ডের খবর আজকাল আর কেবল দূরদেশের শিরোনামে সীমাবদ্ধ নেই। এই উদ্বেগজনক প্রবণতা আশ্চর্যজনকভাবে আমাদের শহরগুলোতেও বাড়ছে। আজ আমরা এমন এক সত্য ঘটনা উন্মোচন করতে চলেছি যা এই ধরনের ভয়ঙ্কর কাহিনীগুলোরই প্রতিচ্ছবি, তবে এটি ভারতের নয়, বরং পৃথিবীর অন্যতম নিরাপদ শহর হিসেবে পরিচিত হংকংয়ের। প্রস্তুত হন এক চরম নিষ্ঠুরতার কাহিনীতে ডুবে যেতে, যেখানে এক বিলিয়নেয়ার উত্তরাধিকারিণীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার দেহ টুকরো টুকরো করা হয়েছে এবং শরীরের কিছু অংশ সেদ্ধ করে স্যুপ বানানো হয়েছে। এই ঘটনাকে আরও অবিশ্বাস্য করে তোলে অপরাধীদের পরিচয়। আমরা কথা বলছি হংকংয়ের কুখ্যাত মডেল অ্যাবি চুইয়ের 2023 সালের হত্যাকাণ্ডের, যার অপরাধী এবং হত্যার কারণ জানলে আপনার গা শিউরে উঠবে। তাই এই মর্মান্তিক এক্সপোজে শেষের মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকুন। এবং এর আগে, যদি আপনি এখনও ইংলিশ ক্রাইম স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। চলুন শুরু করা যাক এই মর্মান্তিক গল্প। আমরা আগেই যেমনটা ইঙ্গিত দিয়েছিলাম, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের মূল রহস্যটি হল হংকংয়ের বিখ্যাত ফ্যাশন মডেল অ্যাবি চুইকে ঘিরে। অ্যাবি চুই 1994 সালের 11 জুলাই হংকংয়ের এক অত্যন্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। অ্যাবির বাবা হংকংয়ের একজন সুপরিচিত নির্মাণ ব্যবসায়ী। তাই পড়াশোনা শেষ করার পর অ্যাবি মডেলিং জগতে নিজের কর্মজীবন গড়ার সিদ্ধান্ত নেন এবং একজন সফল ইনফ্লুয়েন্সার হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি খ্যাতি অর্জন করেন, পেশাগতভাবে মডেলিং জগতে প্রবেশ করেন এবং বেশ কয়েকটি বিখ্যাত ম্যাগাজিনের জন্য কাজ শুরু করেন। মাত্র 18 বছর বয়সে 2012 সালে তার পরিচয় হয় অ্যালেক্স কুংয়ের সাথে। তাদের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। অ্যাবি ছিলেন এক বিলিয়নেয়ার পরিবারের কন্যা, আর অ্যালেক্স এসেছিলেন এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে। তাদের ভিন্ন জগৎ থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটি অবিস্মরণীয় সম্পর্ক গড়ে ওঠে। তাদের ভালোবাসা দ্রুত গভীর হয় এবং মাত্র 18 বছর বয়সে তারা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জীবন বিয়ে পরবর্তীকালে তরুণ দম্পতির জন্য সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল এবং শীঘ্রই অ্যাবি ও অ্যালেক্স 2 সন্তানের গর্বিত বাবা মা হন। যদিও অনেক নারীই বিয়ে এবং মাতৃত্বের পর কর্মজীবন থেকে সরে আসেন, অ্যাবি তার অটল নিষ্ঠার দ্বারা মডেলিং শিল্পে আরও উজ্জ্বল হয়ে ওঠেন। তার পেশাগত জীবন দ্রুত এগোচ্ছিল, কিন্তু তাদের দাম্পত্য জীবনে অস্থিরতা শুরু হয় এবং এই অস্থিরতা এতটাই বাড়ে যে তাদের বিয়ের 4র্থ বছরে অ্যাবি এবং অ্যালেক্স একে অপরের থেকে বিচ্ছেদ নেওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর অ্যাবি চুই হংকংয়ের বিখ্যাত তামজাই ইউনান মিক্সিয়ান রেস্তোরাঁ চেইনের মালিকের ছেলে ক্রিস তামের সাথে বন্ধুত্ব করেন। তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হয় এবং 2016 সালে অ্যাবি ও ক্রিস বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সময়ের সাথে সাথে অ্যাবি এই দ্বিতীয় বিয়ে থেকে আরও 2 সন্তানের মা হন। নতুন জীবন শুরু করা সত্ত্বেও অ্যাবি চুই তার প্রথম স্বামীর থেকে হওয়া 2 সন্তানের প্রতি তার দায়িত্ব কখনোই অবহেলা করেননি। তিনি তার প্রাক্তন শ্বশুর শাশুড়ির সাথেও উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন, এমনকি তার সন্তান এবং প্রাক্তন স্বামীর জন্য হংকংয়ের একটি অভিজাত এলাকায় একটি বিলাসবহুল 4 বেডরুমের 1820 বর্গফুটের অ্যাপার্টমেন্টও কিনেছিলেন। এই সম্পত্তির মূল্য ছিল লক্ষ লক্ষ টাকা। অ্যাবি প্রায়শই তার প্রাক্তন স্বামীকে শিশুদের যত্নের জন্য আর্থিক সহায়তা দিতেন। তিনি তার প্রাক্তন স্বামীর ভাই অ্যান্টনি কুংয়ের আর্থিক সংগ্রাম দেখে তাকে তার ব্যক্তিগত চালক হিসেবে নিযুক্ত করেন এবং এর বিনিময়ে তাকে ভালো বেতন দিতেন। সংক্ষেপে, দ্বিতীয় বিয়ে করার পরেও অ্যাবি চুই সবার চোখে একজন আদর্শ মা এবং অত্যন্ত দায়িত্বশীল নারী হিসেবে পরিচিত ছিলেন। তাকে ঘিরে ছিল সবার ভালোবাসা। কারও তার প্রতি কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল প্রশংসা। অ্যাবি চুই ততদিনে তার মডেলিং জীবনের শিখরে পৌঁছে গিয়েছিলেন। সালটা ছিল 2023। অ্যাবি চুইয়ের কর্মজীবন নতুন উচ্চতায় পৌঁছায় যখন তিনি একটি বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পান। তিনি এমন একটি বিলাসবহুল জীবন যাপন করছিলেন যা বেশিরভাগ মানুষ কেবল স্বপ্নে দেখে। তার ব্যক্তিগত সম্পদ কোটি কোটি টাকায় পৌঁছে গিয়েছিল। তার পেশাগত সাফল্যের পাশাপাশি অ্যাবি একজন নিবেদিত প্রাণ মা ছিলেন। প্রায়শই তিনি নিজেই শিশুদের স্কুল থেকে আনা নেওয়া করতেন। তবে
2023 সালের 21শে ফেব্রুয়ারি তিনি নির্ধারিত সময়ে শিশুদের স্কুল থেকে নিতে পৌঁছাতে পারেননি। অন্য সব শিশু চলে গিয়েছিল, তবুও অ্যাবি চোইয়ের কোনো দেখা ছিল না। স্কুল কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর তার স্বামীর সাথে যোগাযোগ করা হয়, যিনি শিশুদের স্কুল থেকে নেওয়ার পর অ্যাবির অনুপস্থিতি নিয়ে আরও উদ্বিগ্ন হয়ে পড়েন, কারণ তার ফোন তখনও নাগালের বাইরে ছিল। অনেক খোঁজাখুঁজির পর যখন অ্যাবি চোইয়ের কোনো খোঁজ পাওয়া গেল না, তখন তার স্বামী পুলিশ স্টেশনে গিয়ে স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। এটি শুধু একজন নিখোঁজ ব্যক্তির ঘটনা ছিল না, এতে একজন বিখ্যাত মডেল এবং একজন বিলিয়নিয়ারের মেয়ে জড়িত ছিলেন, তাই পুলিশ অবিলম্বে সক্রিয় হয়। কিন্তু পুলিশ কোনো সন্দেহজনক কিছু খুঁজে পায়নি। পুলিশের তদন্তের প্রথম দিনটি মানুষকে জিজ্ঞাসাবাদ করেই কেটে যায়, কিন্তু অ্যাবি চোই সম্পর্কে কোনো তথ্য পুলিশের হাতে আসেনি। পুলিশ তাদের তদন্ত বিস্তৃত করে এবং অ্যাবি চোইয়ের ড্রাইভার অর্থাৎ অ্যাবির প্রাক্তন স্বামীর ভাইকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু পুলিশ খুব বেশি সাফল্য পায়নি। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অ্যাবি চোইয়ের প্রাক্তন স্বামী এবং তার বেশ কয়েকজন আত্মীয়কেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু পুলিশ কোনো সন্দেহজনক কিছু খুঁজে পায়নি। পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখতে শুরু করে, কিন্তু অ্যাবি চোইয়ের কোনো চিহ্ন কোথাও পাওয়া যায়নি। তবে একটি সিসিটিভি ক্যামেরায় তাকে ধরা পড়েছিল, যেখানে তাকে একটি সাদা শার্ট, সাদা প্যান্ট এবং সাদা চপ্পল পরা অবস্থায় দেখা গিয়েছিল। তার হাতে একটি বেগুনি রঙের ব্যাগ ছিল। এই ছবির উপর ভিত্তি করে পুলিশ অ্যাবি চোইকে খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু দুদিন কেটে গেল এবং পুলিশ তখনও খালি হাতে ছিল। অ্যাবি চোইকে খুঁজে বের করার চাপ সময়ের সাথে সাথে বাড়তে শুরু করে। এরপর এই মামলার তদন্তকারী সমস্ত পুলিশ দল একসাথে বসে এবং তদন্তের জন্য নতুন করে একটি কৌশল তৈরি করা হয়। এই বৈঠকে অ্যাবি চোইয়ের প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদকারী বিভিন্ন দলের দেওয়া বিবৃতি পর্যালোচনা করার সময় দেখা যায় যে অ্যাবি চোইয়ের প্রাক্তন স্বামীর পাশাপাশি অন্যান্য পরিবারের সদস্যদের বক্তব্যে বেশ কয়েকটি জায়গায় অসঙ্গতি রয়েছে এবং অনেক বক্তব্যই মিথ্যা বলে মনে হয়েছে। তাদের সমস্ত বক্তব্য পুনরায় বিশ্লেষণ করার পর পুলিশ প্রাক্তন স্বামী, তার ভাই এবং অন্যান্য পরিবারের সদস্যদের আরও একবার জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। যখন এই ব্যক্তিদের আবার জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা আবারও নতুন করে একটি গল্প বলতে শুরু করে। পুলিশ বুঝতে পারে যে এই ব্যক্তিরা অ্যাবির নিখোঁজ হওয়ার পেছনে নিশ্চিতভাবে জড়িত। এই কারণে তাদের সমস্ত বক্তব্য তথ্য প্রমাণের সাথে মিলিয়ে দেখা শুরু হয়, কিন্তু তাদের বেশিরভাগ বক্তব্যই মিথ্যা প্রমাণিত হয়। তা সত্ত্বেও এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি, বরং জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় এবং পুলিশ তাদের নিজস্ব তদন্ত চালিয়ে যায়। তদন্ত চলাকালীন জানা যায় যে অ্যাবি চোইয়ের প্রাক্তন স্বামী এবং অন্যান্য পরিবারের সদস্যরা গত কয়েকদিন ধরে কাছেই একটি খুব প্রত্যন্ত গ্রাম থেকে যাতায়াত করছিলেন। এই তথ্যের পর পুলিশ এই গ্রামটিকে খুঁজে বের করে এবং সেই বাড়িতে পৌঁছায় যেখানে এই ব্যক্তিরা গত কয়েকদিন ধরে ক্রমাগত যাতায়াত করছিলেন। যখন পুলিশ এই বাড়িতে আসে, তারা সবাই অবাক হয়ে যায়, কারণ দাবি করা হয়েছিল যে এখানে অনেক দিন ধরে মানুষ বসবাস করছে, কিন্তু বাড়ির অবস্থা এমন ছিল যে মনে হচ্ছিল দীর্ঘদিন ধরে কেউ এখানে বাস করছে না, কারণ সবখানে ধুলো জমেছিল এবং বাড়ির ভেতরের অবস্থা ছিল অত্যন্ত খারাপ। পুলিশ অফিসারদের মনে একটি প্রশ্ন জাগে, বাড়ির অবস্থা যখন এত খারাপ এবং মনে হচ্ছে কেউ এখানে বাস করছে না, তাহলে গত কয়েকদিন ধরে সেই ব্যক্তিরা এখানে কেন আসছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ অফিসাররা বাড়িতে তল্লাশি শুরু করেন। যখন পুলিশ অফিসাররা তল্লাশি করতে করতে একটি ঘরে যান, তারা হতবাক হয়ে যান। তারা ঘরের মধ্যে একটি বড় মাংসের গ্রাইন্ডার, একটি বৈদ্যুতিক করাত, দুটি বড় ছোরা, একটি বড় হাতুড়ি, একটি ফেস শিল্ড এবং একটি কালো রেইনকোট দেখতে পান। এটিকে একটি কসাইখানা বলে মনে হচ্ছিল, কোনো বাড়ি নয়। পুলিশ এখনও এইসব জিনিসের রহস্য বোঝার চেষ্টা করছিল, এমন সময় তারা কাছেই একটি ছোট বেগুনি রঙের হ্যান্ডব্যাগ খুঁজে পায়। এই ব্যাগটি বাড়ির ভেতরে থাকা, যা নিখোঁজ হওয়ার দিন সিসিটিভি ক্যামেরার ছবিতে ধরা পড়েছিল, তা কোনো অঘটন নির্দেশ করছিল। পুলিশ তাদের অনুসন্ধান চালিয়ে যায় এবং রান্নাঘরে যায়, যেখানে তারা একটি বড় সুপের পাত্র দেখতে পায় যা সম্পূর্ণ ভর্তি ছিল। আরও তল্লাশির সময় যখন পুলিশ ঘরের বড় ফ্রিজটি খোলে, তখন ফ্রিজের ভেতরের দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়। ফ্রিজের মধ্যে মানুষের পায়ের টুকরো রাখা ছিল,
এছাড়াও বেশ কয়েকটি শরীরের অঙ্গ কেটে ফ্রিজের ভিতরে রাখা হয়েছিল। পুলিশ এখন পুরো পরিস্থিতি বুঝতে পারছিল। এই সমস্ত জিনিস জব্দ করে তাৎক্ষণিকভাবে তদন্তের জন্য পাঠানো হয় এবং পুলিশ অ্যাবি চুইয়ের প্রাক্তন স্বামী ও তার পরিবারের সদস্যদের খোঁজা শুরু করে। পুলিশের জন্য ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল, কারণ জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাদের সবাইকে ছেড়ে দিয়েছিল আর সুযোগ পাওয়া মাত্রই তাদের বেশিরভাগই নিখোঁজ হয়ে যায়। তাই পুলিশ দ্রুততা দেখিয়ে তাদের সম্পর্কে তথ্য দিলে পুরস্কার ঘোষণা করে। বেশ কয়েকটি পুলিশ দল একটানা অভিযান শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই অ্যাবি চুইয়ের প্রাক্তন স্বামী ও তার পরিবার সহ মোট 7 জনকে একে একে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিলেন অ্যাবি চুইয়ের প্রাক্তন স্বামী, তার বাবা মা, ভাই এবং তাদের কিছু ঘনিষ্ঠ বন্ধু। তারা সবাই মিলে হত্যার ষড়যন্ত্র করেছিল। এই পর্যায়ে পুলিশ বিষয়টি কতটা গুরুত্বের সাথে নিয়েছিল তা আপনি এ থেকে অনুমান করতে পারেন যে প্রতিটি সন্দেহভাজনকে ধরতে পুলিশ প্রতিটি সন্দেহভাজনের পেছনে 100 জন পুলিশ মোতায়েন করেছিল। যখন অ্যাবি চুইয়ের প্রাক্তন স্বামীকে গ্রেপ্তার করা হয়, তখন তার কাছ থেকে প্রায় 50 লক্ষ নগদ টাকা এবং প্রায় 4 কোটি টাকা মূল্যের কয়েক ডজন বিলাসবহুল ঘড়ি উদ্ধার করা হয়। এই সব ঘড়ি অ্যাবি চুইয়ের ছিল, যা অ্যালেক্স হত্যার পর চুরি করেছিল। তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং পুলিশ হত্যার আসল কারণ বোঝার চেষ্টা করে। প্রথমে এই ব্যক্তিরা অ্যাবি চুইয়ের হত্যার কথা অস্বীকার করে, কিন্তু এরপর যা প্রকাশ পায় তা ছিল স্তম্ভিত করার মতো। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী অ্যাবি চুই 2019 সালে তার প্রথম বিয়ের 2 সন্তানের যত্নের জন্য একটি বিলাসবহুল 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। কর বাঁচানোর জন্য এই অ্যাপার্টমেন্টটি তার প্রাক্তন শ্বশুর কুংয়ের নামে কেনা হয়েছিল। অ্যাবি চুইয়ের পুরো পরিবার, তার 2 সন্তান সহ এখানে সুখে বসবাস করছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 2023 সালের শুরুর দিকে অ্যাবি চুই এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রি করার সিদ্ধান্ত নেন। তিনি এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রি করে এই ব্যক্তিদের দেওয়ার জন্য অন্য একটি কিছুটা সস্তা বাড়ি কিনতে চেয়েছিলেন। যদি আমরা এই ফ্ল্যাটের বর্তমান মূল্য ভারতীয় রুপিতে বলি, তবে তা প্রায় 70 কোটি টাকা। তাৎক্ষণিকভাবে অ্যাবি চুইয়ের প্রাক্তন স্বামী এবং তার পরিবারের সদস্যরা এই সিদ্ধান্তের বিরোধিতা করতে শুরু করে, কারণ ফ্ল্যাটটি কর বাঁচানোর জন্য তার প্রাক্তন শ্বশুরের নামে কেনা হয়েছিল, তাই তিনি ফ্ল্যাট বিক্রির কাগজে স্বাক্ষর করতেও অস্বীকার করেন। তবে হংকংয়ে একটি আইন রয়েছে যে যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারেন যে তিনি সম্পত্তি কেনার সময় টাকা পরিশোধ করেছিলেন, তাহলে সম্পত্তিটি কার নামে আছে তা গুরুত্বপূর্ণ নয়। যে ব্যক্তি টাকা পরিশোধ করেছেন তিনি নিজের ইচ্ছামতো সম্পত্তিটি বিক্রি করতে পারেন। এরপর অ্যাবি চুই আইনি পরামর্শ নিয়ে ফ্ল্যাট বিক্রির কাগজপত্র তৈরি করতে শুরু করেন এবং এই ফ্ল্যাটের চুক্তি চূড়ান্ত করতে ব্যস্ত হয়ে পড়েন। এতে বিরক্ত হয়ে অ্যাবি চুইয়ের প্রাক্তন স্বামী এবং তার পরিবারের সদস্যরা একটি জঘন্য কাজ করার ষড়যন্ত্র করে এবং ফ্ল্যাট বিক্রি করার আগেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে যখন অ্যাবি চুইয়ের ড্রাইভার তাকে স্কুল থেকে শিশুদের আনতে নিয়ে যায়, তখন সে পথে একটি টানেলের কাছে গাড়ি থামায়। গাড়ি থামার সাথে সাথেই অ্যাবি চুইয়ের প্রাক্তন স্বামী এসে তাতে বসে। জিজ্ঞাসা করা হলে সে বলে যে তাকে শুধু অল্প একটু দূর যেতে হবে। একটা শুনে অ্যাবি চুই তাকে গাড়িতে বসতে দেন। গাড়িতে ওঠার পর ঠিক কী ঘটেছিল তা পুলিশ এখনও প্রকাশ করেনি, তবে গণমাধ্যমের খবর অনুযায়ী গাড়িতে ওঠার পর চালক এবং অ্যাবি চুইয়ের প্রাক্তন স্বামী মিলে অ্যাবি চুইকে হত্যা করে এবং তারপর তার দেহকে সেই গ্রামের বাড়িতে নিয়ে যায় যা তারা কয়েকদিন আগে ভাড়া নিয়েছিল। সেখানে ছুরি ও অন্যান্য অস্ত্র দিয়ে দেহটিকে টুকরো টুকরো করা হয় এবং কিছু অংশ গ্রাইন্ডারে গুঁড়ো করে একটি বড় পাত্রে স্যুপ বানানোর জন্য রাখা হয়, আর বাকি অংশ ফ্রিজে রাখা হয়। এই ব্যক্তিরা দেহটিকে ছোট ছোট টুকরো করে এবং স্যুপ বানিয়ে যাচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল এভাবে দেহকে টুকরো টুকরো করে অ্যাবি চুইয়ের সমস্ত চিহ্ন মুছে ফেলা, কিন্তু পুলিশের জোরালো তৎপরতার কারণে এই ব্যক্তিদের তাদের পরিকল্পনা পরিবর্তন করতে হয় এবং পুলিশি চাপ বাড়তে দেখে সমস্ত অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সবার চতুরতা পুলিশের দ্রুততার কাছে ম্লান হয়ে যায়। তাদের সবাইকে ধরা পড়ে। যখন পুলিশ বাড়ির ভেতরে স্যুপের পাত্রটি দেখতে পায়, পুলিশ ভেবেছিল হয়তো লোকেরা নিজেদের খাওয়ার জন্য স্যুপ তৈরি করেছে, কিন্তু পরবর্তী ফরেনসিক তদন্তে জানা যায় যে পাত্রে থাকা স্যুপটি আসলে মানুষের দেহাবশেষ থেকে তৈরি করা হয়েছিল।
বর্তমানে পুলিশ সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তাদের জেলে পাঠিয়েছে এবং এই মামলার বিচারও খুব শীঘ্রই আদালতে শুরু হতে চলেছে। এখন আগামী সময়ে জানা যাবে এই অভিযুক্তরা আদালত থেকে কি শাস্তি পায়। হংকংয়ের আইন অনুযায়ী সম্ভবত 7 অভিযুক্তের বেশিরভাগই খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারে। আপনার কি মনে হয় এই দানবদের কি শাস্তি হওয়া উচিত? মন্তব্য বক্সে আমাদের জানান। যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। যদি আপনি এখনও ইংলিশ ক্রাইম স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন। অপরাধ জগতের এমন গল্পের জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।